নমস্কার বন্ধুরা, আবার নিয়ে এলাম একটা নতুন ভিডিও। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। এইবারে পুজোয় আমরা গিয়েছিলাম অরুণাচল। আজ নিয়ে এসেছি সেই অরুণাচল ভ্রমণের গল্প। এই অরুণাচল ভ্রমণেই একদিন আমরা গিয়েছিলাম পাংশু পাস, ভারত মায়ানমার বর্ডারের পাংশু পাস, যে পাস ভারত এবং মায়ানমারকে যুক্ত করেছে। এবং এই রাস্তায় আছে সেই বিখ্যাত স্টিল ওয়েল রোড, এবং এই পাংশু পাস থেকেই দেখা যায় সেই বিখ্যাত লেক অফ নো রিটার্ন। আমি দেবাংশু, নিতান্তই সাধারণ এক পর্যটক। আসুন আমার ক্যামেরার চোখে চোখ রেখে একসাথে হারিয়ে যাই ভালো লাগার এক আশ্চর্য জগতে, যেখানে পরতে পরতে মাখানো আছে সুখ। আজ আপনাদের শোনাবো এক নতুন গল্প। আজ আমরা যাব তিনসুকিয়া থেকে ডিগবয়, মার্গারিটা, লিডো, তারপরে জাগুন, তারপরে জয়রামপুর পার হয়ে নামপুংয়ে আমরা পারমিশন নেব, নিয়ে তারপর আমরা যাব পাংশু পাস। তিনসুকিয়া থেকে রওনা দিতে দিতে 6:30 বেজে গেল। চারিদিকে অদ্ভুত একটা কুয়াশার মতো। আমাদের পাশ দিয়ে চলেছে রেল লাইন। এই রেল লাইন হচ্ছে আসামের অন্যতম প্রাচীন রেল লাইন। একসময় এটা আসামের লাইফ লাইন ছিল। তখন ন্যারো গেজ ছিল, এখন এটা ব্রড গেজ হয়েছে, দেখতে পাচ্ছি। ছোটো গাড়ি এইখান দিয়ে যেত। মনে মনে একটু কল্পনা করছি এখান থেকে একটা খুব ঠিক করে একটা ছোটো গাড়ি আছে। ও ঝাপাম, আসামের চা বাগান দেখতে দেখতে আমরা চলেছি। রাস্তার সারফেস সব জায়গায় ভালো নয়, এখানটায় যেমন বেশ খারাপ। লাফাতে লাফাতে চলেছি। আবার একটু পরে গিয়ে আবার ভালো। রাস্তার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি। এই যে চা বাগান। আমরা চলেছি আজকে পাংশু পাসের পথে। পাংশু পাস অতিক্রম করে আমরা দেখি যত যেতে দেয়, পারমিশন পাওয়া যায় কিনা, করে আবার আমরা তিনসুকিয়াতে ব্যাক করবো। সকালবেলা সব চা বাগানের শ্রমিকরা চা পাতা তুলতে যাচ্ছে, দল বেঁধে হেঁটে হেঁটে। দুদিকে শুধু চা পাতা, চা বাগান। আমরা এই বাদিকে দেখতে পাচ্ছি বেশ কিছু মহিলার চা গাছের বাগানের মধ্যে ঢুকে পড়ছে। ও এবার আমাদের দুদিকে চা বাগান, কিন্তু এখানে কাউকে কিছু বলা যাবে না। রাস্তা ভর্তি কাউ। সকালবেলার কি চা বাগানে আস্তে আস্তে কর্মব্যস্ত জীবনটা জেগে উঠছে। এখন 7:47 বাজে। আস্তে আস্তে আজকে একটু মেঘলা দিন আছে, মাঝে মাঝে তো কুয়াশাও দেখা যাচ্ছিল। এই বাচ্চারা স্কুলে যাচ্ছে, এটা দেখে বেশ আমাদের অবাক লাগছে, কারণ এই সময় তো আমাদের সব স্কুল ছুটি। এখানে দুর্গাপুজোয় মাত্র 2 দিন না 3 দিন যেন ছুটি থাকে। রাস্তাটাকে ভীষণ এনজয় করছি, দারুণ সুন্দর। যেখানে গাড়িতে খুব একটা স্পিডও তুলছি না, যদি রাস্তাটা পুড়িয়ে যায়। অসাধারণ সুন্দর রাস্তা, অসাধারণ সুন্দর প্রকৃতির মধ্যে দেখে আমরা চলেছি। এখন আবার ধান ক্ষেত, কদিনের বৃষ্টিতে জলে ভরে আছে। হ্যাঁ, এই জন্য এখানে হলো নিচু বলে জল জমে যায় বলে এখানে আর চাষ হবে না, তাই এখানে চা বাগান হয়। একটু উঁচু জায়গা হলেই সেখানে চা বাগান হয়ে যায়। আমরা পৌঁছে গেলাম ডিগবয়। ভূগোলের পাতায় খুব পড়েছি আজকে, তার উপর দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি। ওয়েলকাম টু ডিগবয়। আমরা এখানেই একটু ব্রেকফাস্ট ছাড়ার চেষ্টা করব। দেখি কোথায় কোনো দোকান এখনও খোলেনি, কোথায় রান্না হয়নি, কোথায় খাবো দেখি। একটা চায়ের দোকানে এখনও পর্যন্ত খোলা পেলাম না, দেখলাম না। দেখা যাক এখানে কোনো না, সব দোকান বন্ধ। এখন 8টা বাজে, 8:10। এখনও কোনো দোকান, খাবারের দোকান খোলা দেখছি না। 8:30 বাজে। আমরা এখন মার্গারিটা ক্রস করছি। কিন্তু এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জায়গাটা একটা খুব
গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেই সংক্রান্ত কোনো স্মারক বা কিছু তরুণ কিছু লেখা টেখা কিছু নজরে পড়লো না। তবে এই জায়গাটাতে প্রচুর স্কুল টুল আছে, বড় বড় স্কুল দেখতে পাচ্ছি, চা বাগান আছে। জায়গাটা দারুণ, নো ডাউট। আমরা খুব এনজয় করছি, ফুডের দেখা পেলাম। আমরা এখন মার্গারিটা ক্রস করছি। আজকে 8 দিন পর আমরা মার্গারিটা এসে সূর্যের দেখা পেলাম, রোদের ঝলক পেলাম। মনে হচ্ছে যেন কত কিছু পেলাম। বারবার রেল লাইনটাকে ক্রস করতে হচ্ছে। এবার আমরা দিহিং রিভার অতিক্রম করছি। প্রচুর জল রয়েছে নদীতে, প্রচুর জল, একেবারে টইটুম্বুর জল। এটা এই অঞ্চলের প্রধান নদী, তাই তো? আমরা এখনও মার্গারিটা ক্রস করিনি। এই জায়গাটা অনেক বড় এবং বেশ উন্নত। আমরা এখন 9:50 বাজে আমরা লিডু পৌঁছালাম। যদিও এর ইংরাজি স্পেলিংটা হচ্ছে LEDO, সেদিক দিয়ে দেখলে আমাদের লিডো হওয়া উচিত। এখানে সাইনবোর্ডে সব দেখা যাচ্ছে লিডু লেখা আছে। আমাদের এই আজকের জার্নিতে লিডো একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। তার মূল কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই লিডো থেকে একটা রাস্তা তৈরি হয় যেটা চায়না পর্যন্ত ছিল, মায়ানমার, যেটা বিখ্যাত হচ্ছে স্টিল ওয়েল রোড ধরে। মোটামুটি এই স্টিল ওয়েল রোডের প্যারালালে বা তার কাছাকাছি আমরা আছি, এবং আমরা যে রাস্তায় যাচ্ছি তার কিছুটা অংশ অবশ্য স্টিল ওয়েল রোডের অংশ হিসেবেই পড়বে। যদিও সেই স্টিল ওয়েল রোডটা এখন অধিকাংশটাই পরিত্যক্ত, কিন্তু তার কিছু অংশ এই রোডের মধ্যেও থাকবে, সমাপতিত হয়েছে। ফলে একটা বলতে পারা যায় একটা ঐতিহাসিক রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। সুন্দর চা বাগান পাশে, ছোটো ছোটো টিলা ভর্তি চা বাগান, চা গাছ হয়ে গেছে। আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে উঠছি। গুগল কিন্তু এই রাস্তাটাকে স্টিল ওয়েল রোড বলে দেখাচ্ছে। এখনও আমরা স্টিল ওয়েল রোড ধরেই চলেছি। এখন আমরা ক্রস করছি লেখাপানি মিলিটারি ক্যাম্প। এটা অ্যাকচুয়ালি মিলিটারি বেস ছিল একটা। আমরা এখনও লেখাপানি অতিক্রম করছি। এদিকেও মাঝে মাঝেই দুর্গা মণ্ডপ দেখা যাচ্ছে, তবে সব মণ্ডপই গতকাল ভাসানো হয়ে গেছে নিয়ম মেনে। আমরা এখন টিরাপ রিভার ক্রস করব। ওই যে বাদিকে বোর্ডটায় লেখা আছে। এই সময় পাহাড়ে খুব বৃষ্টি হয়েছে তো, ফলে নদীগুলোতে বেশ ভালো জল। এই নদীটাতেও বেশ ভালো জল আছে। বাটকই গেট পার হয়ে আমরা বাটকই হিলসে ঢুকে পড়লাম। এখন এদিকটা পুরো রৌদ্রোজ্জ্বল, ঝকঝকে সূর্য উঠেছে। আমাদের মন একদম গার্ডেন হয়ে গেছে। আর আমাদের ডেস্টিনেশন পৌঁছতে এখনও 48 কিলোমিটার বাকি। আপনি আছেন তারা সবাই জাগুন। না, আপনাদের জাগানোর জন্য আমি এটা ডাকিনি, কারণ এই যে জায়গাটার নাম জাগুন। আমরা এখন জাগুন বাজারের কাছে এসে রুটি খুঁজছি। রুটি কোথায় রুটি পাওয়া যায়। এখানে এক জায়গায় খাবারের দোকান আছে, দেখি এখানে রুটি পাওয়া যায় কি না। জাগুন বেশ বড় জায়গা, এখানে বেশ অনেকগুলো বড় বড় গ্যারেজ আছে। জাগুনে এসে নিজেদের পেট ভরে নিলাম। 50 টাকায় দুর্দান্ত ব্রেকফাস্ট হয়ে গেল দুজনের। একটা করে যা বড় সাইজের পরোটা খেলাম, সঙ্গে প্রচুর ঘুগনি, তার দাম 20 টাকা। আর 10 টাকায় 5টা কলা।
হ্যাঁ 10 টাকায় 5টা কলা, বেশ বড় সাইজের। খেয়ে 50 টাকা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। গাড়ি খারাপ হতে পারে, কিন্তু আমাদের কপাল খারাপ না। যে অটোটাকে আমরা ভাড়া করলাম, ধরলাম, সে অটোর ছেলেটি ভীষণ ভালো। লোকজন কিন্তু এই অঞ্চলে আমরা ভালোই পেলাম, প্রত্যেকেই খুব হেল্পফুল এবং আপ্রাণ চেষ্টা করলো আমাদের সাহায্য করার জন্য। আমাদের গাড়িটাকে এখন আমাদের মেকানিক দাদা নিয়ে যাচ্ছে তার দোকানে। আমরা এই অটো করে এসেছি, আমাদের অটো ভাই, তার অটো করে আমরা এখন যাব। গাড়ি নিয়ে আমরা প্রবলেমে পড়েছি, কিন্তু লোকজন নিয়ে কোনো প্রবলেমে পড়তে হয়নি। এখানকার আমাদের কপালটা দিক দিয়ে খুব ভালো, যে লোকের সঙ্গে আলাপ হচ্ছে প্রত্যেকে খুব হেল্পফুল। ফলে আমরা কখনোই এখানে একা বোধ করি, যে এখানে একা পড়ে আছি, সমস্যায় পড়ে গেলাম, এখন কি হবে। কিলোমিটার এদিককার প্রায় প্রতিটা ঘরে ঘরেই কেউ না কেউ আছে যে আর্মিতে কাজ করে। এদিককার লোকের একটা মূল বলতে গেলে পেশা হচ্ছে সেনাবাহিনীতে কাজ করা। ডাক্তারবাবু এখন দেখছেন পেশেন্ট। গাড়ির সাইড স্ট্যান্ড সেন্সারের প্রবলেম, গাড়ি স্টার্ট নিচ্ছে কিন্তু গিয়ারে ডাললেই গাড়ি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে। मेरा नाम इमरान अंसारी। ইমরান আনসারি খুব ভালো ছেলে, ফটাফট গেল, গিয়ে কাজ ছিল এবং খুব দক্ষ। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে দক্ষতাটা দরকার। এটা হচ্ছে এই জাগুন থেকে বেরিয়ে একটুকুনি, মানে জাগুনের বাজারের পরই, जयरामपुर रोड। হ্যাঁ, জাগুন যে কেন্দ্রীয় নামঘর আছে ওর ঠিক অপোজিটে। ধন্যবাদ, ভালো থাকবেন। डॉक्टर के पास लेके आया, डॉक्टर के पास डॉक्टर के पास लेके आया, उसके बाद अंकल जाएंगे। হ্যাঁ, अब दे रहा हूं। সাময়িক ঝঞ্ঝাটের পর 10:30 নাগাদ আমরা রওনা দিলাম আবার পাংশু বাসের দিকে। এখন রাস্তা 46 কিলোমিটার বাকি, 45 কিলোমিটার বাকি। সময় দেখাচ্ছে 1 ঘন্টা, অর্থাৎ রাস্তা ভালো হওয়াই উচিত। আমাদের রাস্তা চলেছে জঙ্গলের মধ্যে দিয়ে, দুদিকে জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা, আর আজকে একদম ঝকঝক করছে সূর্যের আলো। ও গরম গরম লাগছে, কিন্তু রোদটা কদিন পাইনি তো, এবার রোদটাকে দারুণ উপভোগ করছি। আঁকা বাঁকা পথ ধরে গাড়ি ছোটাতে নিচু নিচু বেশ ভালোই লাগে, দারুণ লাগে। একবার ডান দিকে ভাগছি, একবার বাঁ দিকে ভাগছি, একবার উপরে উঠছি, একবার নিচে নামছি। এখন যে মাখনের মতো রাস্তা দিয়ে যাচ্ছি, কয়েক বছর আগেও এই রাস্তাটা ছিল বাইকার্সদের কাছে নাইটমেয়ার। এই রাস্তার একটা নামই ছিল হেল রোড। জয়রামপুর পৌঁছে গেলাম। এখানে হচ্ছে অরুণাচল আর আসামের বর্ডার। আমরা এখন বর্ডার ক্রস করে অরুণাচলে ঢুকবো। এখানে কোনো চেকিং হয় কি না দেখি। নো হেলমেট, নো এন্ট্রি। আমাদেরকে এদিকে দাঁড়াতে বলা হলো। পাংশু পাস আর 32 কিলোমিটার। আমরা জয়রামপুর চেকপোস্টে ইনার লাইন পারমিট দেখিয়ে এখন আমরা আবার অরুণাচলে ঢুকলাম। আমরা এর আগে বেশ কয়েকবার অরুণাচলে ঢুকেছি, কিন্তু কোথাও ইনার লাইন পারমিট দেখাতে হয়নি। এই প্রথমবারের জন্য আমরা ইনার লাইন পারমিট দেখালাম। একটা স্যাটিসফ্যাকশান লাগ যে একটা জিনিস বানালাম, কেউ দেখলো না, এই প্রথম কোথাও দেখলো। যাকে পাংশু পাস পর্যন্ত আমরা যে পাসের কথা ভাবছিলাম, যে যার জন্য যে পারমিট লাগবে, এনাকে গেটে জিজ্ঞেস করলাম। উনি বললেন যে আপনার এই ইনার লাইন পারমিটটিই হবে, আলাদা কোনো পারমিশন আপনার লাগবে না। জেনে আমরা অনেকটাই চাপমুক্ত হলাম। সামনে একটা দুর্গা মণ্ডপ, গতকাল ভাসান হয়ে গেছি, ফলে এখন ফাঁকা, আবার মা লক্ষ্মীর অপেক্ষায় আছি। সেকেন্ড স্টেজ অফ চেকিং হলো। এখানে আমাদের নাম, ফোন নাম্বার, গাড়ির নাম্বার, সব কোথা থেকে আসি, কী প্রফেশন, সব চেকিং হলো। চেকিং হওয়ার পর আমরা এগোচ্ছি। সামনে একটা ওয়ার মেমোরিয়াল আছে, মোটামুটি 4-5 কিলোমিটার পর পড়বে। আমরা ডিটেলসগুলো একটু জিজ্ঞেস করে নিলাম, খুব ভালো ব্যবহার করলেন।
খারাপ ব্যবহার করার কোনো কারণই ছিল না। যদিও এটা এখনও আর্মি এলাকা, ফলে দুদিক সব দিকগুলো এত সুন্দর সাজানো। জয়রামপুর ব্যাটালিয়ান দারুণ সুন্দর করে সাজানো, বিভিন্ন ধর্মের মন্দির টন্দির দিয়ে সুন্দরভাবে সাজানো। বহু পুরনো কিছু বাংলো জাতীয় বাড়ি, যেগুলো দেখে মনে হচ্ছে যেন সব হ্যাঁ হয়তো এগুলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরেই তৈরি হয়েছে, কিন্তু এখনই দেখা যাচ্ছে পাটকই হিলস। আমরা একটু পরে পাহাড় চড়া শুরু হবে, সামান্য কিছুক্ষণের জন্যই। আমরা এখন দাঁড়িয়ে আছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্টিল ওয়েল রোড তৈরি করার সময় যেসব শ্রমিকরা এবং যেসব অফিসাররা মারা গিয়েছিলেন তাদের কবরখানার সামনে। এটা একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মেমোরিয়াল সিমেট্রি। এখানকার এই দুর্গম অঞ্চলে সাপ, ক্ষোভ, ম্যালেরিয়া এবং দুর্ঘটনার সঙ্গে যুদ্ধ করতে করতে অনেকেই জীবন দিয়েছেন এই রাস্তা তৈরি করতে গিয়ে। কিন্তু এই দুর্গম অঞ্চলে এই রাস্তা তৈরি করার প্রয়োজন পড়ল কেন? কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মায়ানমার দখল করে নিয়েছিল জাপানি বাহিনী। তখন ভারত থেকে চীনে যোগাযোগের একমাত্র পথ ছিল বিমান পথ, আর সেটা ছিল বেশ ব্যয়সাধ্য। তাই এটা সড়ক পথের খুব দরকার হয়ে পড়েছিল। তখনই স্টিল ওয়েল সাহেবের নেতৃত্বে এই রাস্তা তৈরির কাজ শুরু হয়। 1726 কিলোমিটার লম্বা এই রাস্তা তৈরি করতে গিয়ে প্রচুর লোক মারা যায়, এবং এর মৃত্যুর অধিকাংশটাই ছিল মূলত ম্যালেরিয়া এবং সাপের কামড়ে। এছাড়া দুর্ঘটনাতেও অনেক লোক মারা যান। সেই কারণে এই রাস্তার আর একটা নাম হয়ে গেছিল মাইলেম্যান রোড। বর্তমানে এই অঞ্চলে এরকমই একটা দুরূহ কাজ চলছে ভারতীয়দের নেতৃত্বে। সেটা হচ্ছে এই অঞ্চলে পূর্বতম প্রান্ত বিজয়নগর বলে একটা জায়গা আছে, সেই পর্যন্ত রাস্তা তৈরি করা, যেটা শুরু হচ্ছে মিয়াও থেকে। মিয়াও থেকে এই রাস্তাটা হবে মোট 157 কিলোমিটার। এখনও পর্যন্ত বিজয়নগর পর্যন্ত কাজ শেষ হয়নি, কাজ চলছে। যদিও এর টার্গেট ছিল 2023, আজ 2024, কিন্তু টেরিনটা এতটাই জটিল, এতটাই কঠিন, এবং এই কাজটা এতটাই কঠিন যেটা কাজ এখনও পর্যন্ত শেষ হয়ে ওঠেনি। এখানকার আদিবাসীদের যাতায়াতের জন্য এখনও ভরসা হয় পায়ে হাঁটা, নালে মিলিটারি প্লেন। এখানে একটা গ্যালারি মতো তৈরি হচ্ছে, হয়তো যখন তৈরি হয়ে যাবে তখন এটা দেখতে খুব সুন্দর হবে। কেচে গন্ডুস করা যাকে বলে, এখানে তাই হচ্ছে। সব একদম নতুন করে তৈরি করা হচ্ছে, ফলে জায়গাটা দেখে অতটা পছন্দ হবে না। মিউজিয়াম বন্ধ। যা আমি ভেতরটা একটু ঘুরে দেখে আসি। এই গাছগুলো দারুণ সুন্দর। এতে ওয়ার্ল্ড ওয়ার II মিউজিয়াম। মিউজিয়ামটা এখন বন্ধই আছে। আমরা মিউজিয়ামের দিকে একটু যাব। ওয়ার্ল্ড ওয়ার II মেমোরিয়াল মিউজিয়াম। রাজনীতি কত কিছুই পাল্টে দেয় সময়ের সাথে সাথে। আজকে যারা পরম শত্রু, সেই ভারতীয় এবং চীনা সৈন্যরা একসময় এখানে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে আমেরিকানদের নেতৃত্বে। ভাবা যায় একই সাথে পাশাপাশি কবরে শুয়ে আছে এক ভারতীয়, এক চৈনিক সৈন্য। 1942 সালের অক্টোবরে শুরু হয় এই রাস্তা নির্মাণের কাজ। এই কাজে প্রায় 17,000 আমেরিকান এবং 50,000 করে ভারতীয় এবং চীনা সৈন্য অংশগ্রহণ করে। আজকের এই অঞ্চলকে দেখে কল্পনাই করা যাবে না যে এই অঞ্চল কতটা দুর্গম ছিল। এই 1750 কিলোমিটার রাস্তা তৈরি করতে গিয়ে প্রায় 1500 জনের ওপর লোকের জীবনহানি হয়, অর্থাৎ প্রতি মাইলে একজনেরও বেশি। তাই এই রাস্তার নামই হয়ে গেছিল মাইল এ ম্যান রোড বা হেল রোড। চারিদিকে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ফলে নোংরা হয়ে আছে, সেটা খুব স্বাভাবিক। আশা করব যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই জায়গাটা ঝাঁ চকচকে সুন্দর হয়ে উঠবে।
দারুণ সুন্দর জায়গা, সাজানো গোছানো কাজ চলছে। আশা করি সব কাজ হয়ে গেলে পর এই জায়গাটা অসাধারণ দেখতে হবে, একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন হয়ে উঠবে। 11:25 বাজে, আমরা ওয়ার মেমোরিয়াল থেকে ছেড়ে এবার পাশের দিকে এগোচ্ছি। আর 25 কিলোমিটার মতো বাকি আছে, 40 মিনিট লাগবে গুগল দেখাচ্ছে। এবার আমরা যদি না থামি, এই রাস্তাটা এত সুন্দর যে বারবার থামতে ইচ্ছে করছে। ইতিমধ্যেই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তাই পাংশু পাশে পরবর্তী অংশ পরবর্তী ভিডিও।